পৃষ্ঠা ৭১, চ্যাপ্টার কন্টিনিউড। প্রশ্ন ৭, ছড়ার সমকালীন চিত্র চিরত্বে রূপায়িত হয়। মন্তব্যটি বিচার করো। উত্তর: আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে। রবীন্দ্রনাথ তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধের শুরুতেই বলেছেন, কিন্তু তাহাদের মধ্যে যে একটি সহজ স্বাভাবিক কাব্যরস আছে, সেইটি আমার নিকট অধিক আদরণীয় বোধ হইয়াছিল। রবীন্দ্রনাথ তাঁর কবিমন দিয়েই ছড়ার অন্তর্ভুক্ত কাব্যরস, মনস্তত্ত্ব, পশ্চাৎপট সম্বন্ধে পাঠকের কৌতূহল এবং পণ্ডিতজনের মনোযোগ আকর্ষণ করে চিরস্মরণীয় এক পথিকৃতের ভূমিকা পালন করে গেছেন। ১৩০১ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত বঙ্গীয় সাহিত্য পরিষদের মুখপত্র সাহিত্য পরিষদ পত্রিকায় তাঁর রচিত ছেলে ভুলানো ছড়ায় প্রদত্ত ছড়ার আলোচনা ও বিশ্লেষণ পাঠকের কাছে মর্মগ্রাহী হয়েছে। ছেলে ভুলানো ছড়ার ভেতর ছড়ার রস ও আবেদনের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছেন, ছেলে ভুলানোর ছড়ার মধ্যে আমি যে রসাস্বাদ করি, ছেলেবেলাকার স্মৃতি হইতে তাহাকে বিচ্ছিন্ন করিয়া দেখা আমার পক্ষে অসম্ভব। সেই ছড়াগুলির মাধুর্য কতটা নিজের বাল্যস্মৃতি এবং কতটা সাহিত্যের চিরস্থায়ী আদর্শের ওপর নির্ভর করিতেছে, তাহা নির্ণয় করিবার উপযুক্ত বিশ্লেষণ শক্তি বর্তমান লেখকের নাই। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, এই সুপরিচিত ছড়াটি কবির শৈশবের মেঘদূত রূপে আত্মপ্রকাশ করেছিল। ছড়াটি মোহমন্ত্র রূপে কবির চেতনাকে কতদূর আচ্ছন্ন করেছিল, তার পরিচয় পাওয়া যায় দীর্ঘ ৩৪ বছর পরে তিনি এর থেকে মুক্ত হতে পারেননি। এই ছড়াটিকে স্মরণে রেখেই তিনি লিখলেন, ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় ১০০ মানিক জ্বালা, বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এই ছড়াটি কবি ছেলেবেলায় তার মায়ের মুখে শুনেছিলেন। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। পৃষ্ঠা ৭২। এই ছড়া সম্পর্কে তার ছেলেবেলার মন্ত্রমুগ্ধতার কথা বলতে গিয়ে কবি বলেছেন, কেন এত মহাকাব্য এবং খণ্ডকাব্য, এত তত্ত্বকথা এবং নীতিপ্রকার, মানবের এত প্রাণপ্রণ প্রযত্ন, এই গলদঘর্ম ব্যায়াম প্রতিদিন ব্যর্থ এবং বিস্মৃত হইতেছে, অথচ এই সকল অসঙ্গত অর্থহীন যদিচ্ছাকৃত শ্লোকগুলি লোকস্মৃতিতে চিরকাল প্রবাহিত হইয়া আসিতেছে। এই মন্তব্যের মাধ্যমে কবি ছড়ার চিরন্তন এবং স্বাভাবিক রূপ ও গুণের কথা বলতে গিয়েই কবি যে কথা ও গভীর সত্য কথা বলেছেন, তা উপলব্ধি করতে পাঠকের অসুবিধা হয় না। এই সত্যকে পাঠকের সামনে তুলে ধরার জন্য তিনি অসংখ্য দৃষ্টান্তের অবতারণা করে তাদের ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, এই সকল ছড়ার মধ্যে একটি চিরত্ব আছে, কোনোটির কোনো কালে কোনো রচয়িতা ছিল বলিয়া পরিচয় মাত্র নয়। একই মন্তব্য করে থাকেন আধুনিক কালের সমাজতত্ত্ববিদগণ। ফরাসি সমাজতত্ত্ববিদ ডারথেম সার্বিকভাবে জনসমাজ মানুষকেই লোকসাহিত্যের জনক বলেছেন। লোকসাহিত্য ব্যষ্টির পরিবর্তে সমষ্টি সৃষ্টি, অর্থাৎ কালেকটিভ ক্রিয়েশন অব দ্য ফোক। রবীন্দ্রনাথ মনে করেন, লোকসাহিত্য রচনার কোনো সন তারিখ জানার প্রশ্ন কারো মনে উদিত হয় না। আধুনিককালে পাশ্চাত্য সমালোচকগণও সহমত পোষণ করেন। লোকসঙ্গীতের সংজ্ঞা দিতে গিয়ে তাঁরা বলেছেন, আ ফোক সং ইভলভস গ্র্যাজুয়ালি অ্যাজ ইট passes through the minds of different men and different generations. রবীন্দ্রনাথ মনে করেন, ছড়াগুলির স্বাভাবিক চিরত্ব গুণে সেগুলি আজ রচিত হলেও পুরাতন এবং সহস্র বৎসর পূর্বে রচিত হলেও নূতন। তিনি বলেছেন, তেমনি এই ছড়াগুলির মধ্যে অনেক দিনের হাসি কান্না আপনি অঙ্কিত রহিয়াছে।
কালগতভাবে বিচার করলে ছড়াকে মানুষের আদিমতম সাহিত্য প্রয়াসগুলির একটি বলেই স্বীকার করে নিতে হয়। সভ্যতার প্রদোষ লগ্নে আমাদের প্রাচীন পিতামহরা যখন বহু বিচিত্র দেবতাদের অস্তিত্ব কল্পনা করে নিয়ে তাদের উদ্দেশ্যে ছন্দ ও সুরের মাধ্যমে স্তব, স্তুতি ইত্যাদি নিবেদন করতেন, তখন থেকেই ছড়ার উৎপত্তি। বলা যায় আদিম মন্ত্রকালের বিবর্তনে ছড়ায় পরিণতি লাভ করেছে। কোনো ছড়া যদি কোনো এক বিশেষ সময়ে কোনো সমসাময়িক ঘটনাকে নিয়ে রচিত হয়ে থাকে, তবে তা সেই বিশেষ সময়ের মধ্যে আটকে থাকে না। একবার রচিত হলেই তা মুখে মুখে চলতে থাকে। উদাহরণস্বরূপ একটি পরিচিত ছড়ার ধরা যাক। দক্ষিণ পূর্ব বঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে নোয়াখালী, চট্টগ্রাম এই অঞ্চলে প্রচলিত এই ছড়াটি ভিন্নতর যে রূপে পশ্চিমবঙ্গে প্রচলিত। পৃষ্ঠা ৭৩। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। নোয়াখালী, চট্টগ্রাম এলাকায় এই পরিচিত ছড়াটির পাঠান্তরে বর্গির জায়গায় গোর্খি শব্দটি ব্যবহৃত হয়েছে। বঙ্গে বর্গির আক্রমণ ঘটেছিল ১৭৪২ খ্রিস্টাব্দে। গোর্খি শব্দটির অর্থ সামুদ্রিক ঝড়। অতএব সামুদ্রিক ঝড়ের অভিজ্ঞতা কেন্দ্রিক অভিব্যক্তি বর্গি হামলার স্মৃতি উত্থিত ঘটনার চেয়েও প্রাচীনতর। অতএব দেখা যাচ্ছে স্থান, কাল, পাত্রভেদে ছেলে ভুলানো ছড়ার মৌল আবেদনটি চিরকালীন এবং সর্বজনীন। প্রশ্ন ৮। ছড়াগুলি শিশু সাহিত্য, তাহারা মানব মনে আপনি জন্মিয়াছে। রবীন্দ্রনাথের অনুসরণে আলোচনা করো। উত্তর: আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া নিবন্ধে। আচার্য সুকুমার সেন বলেছেন যে রবীন্দ্রনাথই তাদেরকে লোকসাহিত্য চর্চায় হাতে খড়ি দিয়েছেন। রবীন্দ্রনাথ নিজে ছিলেন যেমন লোকসাহিত্যের রসাস্বাদনে প্রয়াসী, তেমনি অন্যান্যরাও লোকসংস্কৃতির রসাস্বাদনে তৃপ্তি পায়। তাই তিনি চেয়েছিলেন লোকসংস্কৃতির বিভিন্ন উপাদান সংগৃহীত হোক, রক্ষা হোক। লোকসাহিত্য আলোচনায় ছড়ার প্রসঙ্গ প্রথমেই এসে পড়ে। ছড়াকেই বলা যায় প্রাচীনতম লোকসাহিত্য, কারণ ছড়া হলো শিশু সাহিত্য। শিশুর মতো পুরাতন কিছুই নাই। সেই কারণেই শিশুর মনোতুষ্টির উপকরণ সর্বপ্রথম ছড়া রচিত হয়েছিল। ছড়ার অন্তর এবং বহিরঙ্গগত পরিচয় এতই সুস্পষ্ট যে অতি সহজেই ছড়াকে লোকসাহিত্যের অন্যান্য বিষয় থেকে পৃথক করে নেওয়া যায়। ছড়া সমগ্রভাবে ব্যক্তি কিংবা সমাজের সচেতন মনের সৃষ্টি নয়, বরং বলা যায় স্বপ্নদর্শী মনের অনায়াস সৃষ্টি। লোকসাহিত্যের গোষ্ঠীগত রচনার দাবি ছড়ার ক্ষেত্রেই প্রযোজ্য। ভাবের দিক থেকে বিচার করতে গেলে এতে কোনো পরিণতি নেই, কেবলমাত্র অস্পষ্ট আভাস এবং ইঙ্গিত আছে। রূপের দিক দিয়ে এটি অপরিণত, তবুও রূপের অপরিণতি এবং ভাবের অস্পষ্টতা ছড়ার রসগ্রাহিতা গুণকে কিছুমাত্র আঘাত করে না। রবীন্দ্রনাথ তাঁর ছড়া সম্পর্কিত আলোচনায় ছড়ার প্রতি তাঁর আকৃষ্ট হবার কারণগুলি উল্লেখ করেছেন। ছড়ার সঙ্গে কবির বাল্যস্মৃতি যুক্ত আছে, যা ছড়ার প্রতি আকৃষ্ট হবার অন্যতম কারণ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান ছড়াটিকে কবি শৈশবের মেঘদূত বলেছেন এবং বলেছেন ছড়াটি কবির কাছে মোহমন্ত্রের মতো ছিল, যার প্রভাব থেকে সুদীর্ঘ ৩৪ বছর পরেও কবি মুক্ত হতে পারেননি। শৈশবের ওই স্মৃতিকে স্মরণ করেই কবি লিখলেন: ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় ১০০ মানিক জ্বালা, বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। রবীন্দ্রনাথ তাঁর প্রবন্ধে ছড়ার যেসব বৈশিষ্ট্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেগুলির অন্যতম হল চিরত্ব। পৃষ্ঠা ৭৪। দেখা যায়
সচেতন সৃষ্ট প্রয়াসে সৃষ্ট সাহিত্য বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে যায়। তখন অসচেতনভাবে সৃষ্ট ছড়াগুলি চিরন্তনত্বের অধিকারী। শিশুরই সব ছড়াগুলি চিরন্তন। শিশু চরিত্রের সঙ্গে ছড়ার চরিত্রের উল্লেখযোগ্য সাদৃশ্য বর্তমান। শিশু মায়ের কাছে আনন্দের খনি। তার কান্নায় মায়ের কণ্ঠে যেমন ছড়া ফোটে, তেমনি শিশুর চোখের জলের মধ্যে মা মুক্তার ঝর্ণা দেখতে পান। পুটু আমার কেঁদেছে, কত মুক্তা পড়েছে। ঘুমপাড়ানি ছড়ায় তার অন্যান্য ছড়ার তুলনায় কিছুটা প্রলম্বিত। এর কারণ প্রলম্বিত সুরের মাধ্যমে মায়াজাল সৃষ্টি করে সহজেই শিশুর ঘুমের উপযোগী পরিবেশ সৃষ্টি করা। ঘুমপাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যেও, বাটা ভরা পান দেব গাল ভরে খেও। ছড়ার দেশে সম্ভব অসম্ভবের মধ্যে সীমানা ঘটিত কোনো বিরোধ নেই। ছড়ার জগতে সব কিছুই সম্ভব। আয়রে আয় টিয়ে নাই ভরা দিয়ে, না নিয়ে গেল বোয়াল মাছে, তা দেখে দেখে ভোঁদর নাচে। ওরে ভোঁদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। শুধুমাত্র বলার আনন্দে শিশুর জন্য এ ছড়ার সৃষ্টি। শিশুর সহজাত এই ছড়াগুলি। খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। খোকা বলে পাখিটি কোন বিলে চড়ে, খোকা বলে ডাক দিলে উড়ে এসে পড়ে। ছড়ার এই নিখুঁত চিত্র অন্য কোথাও প্রত্যক্ষ করা যায় না। চিত্রধর্মিতা ছড়ার এক উল্লেখযোগ্য দিক। ছড়াগুলি অযত্ন রচিত চিত্রের সাম্রাজ্য। প্রশ্ন 9। ছড়াগুলি আমাদের নিয়ত পরিবর্তিত অন্তরাকাশের ছায়া মাত্র, তরল স্বচ্ছ সরোবরের উপর মেঘ ক্রীড়িত নভমণ্ডলের ছায়ার মতো। রবীন্দ্রনাথের অনুসরণে উদাহরণ সহযোগে আলোচনা করো। উত্তর। আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবার পড়ছি। আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1301 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত বঙ্গীয় সাহিত্য পরিষদের মুখপত্র সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত সংখ্যায় কবি কর্তৃক সংগৃহীত ছড়াগুলির বিচার বিশ্লেষণ সমন্বিত ছেলে ভুলানো ছড়া শীর্ষক নিবন্ধে কবি এই মন্তব্য করেছেন। ছড়া নিয়ে তাঁর চিন্তাভাবনা, প্রবন্ধ রচনা, সংগ্রহ সংকলন প্রকাশ সবই তাঁর ছড়াপ্রীতির পরিচায়ক। ছন্দবদ্ধ পদের যে বিশেষ আবেদন কবিতা অনুভব করেছিলেন জল পড়ে পাতা নড়ে শব্দ নিচয় থেকে, যা কবির কাছে আদি কবির প্রথম পাঠরূপে প্রতিভাত হয়েছিল। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, শৈশবে মায়ের মুখ থেকে শোনা ছড়াটি কবির শৈশবের মেঘদূত রূপে ধরা দিয়েছিল। ছড়াটি কবির চেতনাকে মোহমন্ত্রের মতো আচ্ছন্ন করেছিল। পৃষ্ঠা 75। পরিণত বয়সেও কবি এর প্রভাব থেকে মুক্ত হতে পারেননি। ছড়ার কাব্যরস, মাধুর্য, অসংলগ্নতা, চিরত্ব, চিত্রধর্মিতা, অনায়াস রচনা কৌশল, ছন্দনির্মিত কৌশল ইত্যাদিতে কবি মুগ্ধ হয়েছিলেন। কবি অভিষিক্ত হয়েছিলেন ছড়ার কাব্যরসে। তিনি বলেছেন, তাহাদের মধ্যে যে একটি সহজ স্বাভাবিক কাব্যরস আছে, সেইটি আমার নিকট অধিকতর আদরণীয় মনে হইয়াছিল। ছড়াগুলিকে বলা যায় অযত্ন রচিত চিত্রের সাম্রাজ্য। চিত্রগুলি শুধুমাত্র বৈষয়িক বুদ্ধিশূন্য শিশুদের কাছেই জীবন্ত রূপ পরিগ্রহ করে তা নয়, বৈষয়িক বুদ্ধিসম্পন্ন পরিণত বয়সের মানুষের মতো সংশয়ীদের কাছেও চিত্রগুলির আবেদন অনেকখানি। ছড়ার চিত্রগুলি স্বপ্নকথার দ্বারা সৃষ্ট। ভাবের অসামঞ্জস্যতা ছড়ার এক আকর্ষণীয় বৈশিষ্ট্য। শিশুর আবির্ভাব নিয়মহীন স্বর্গলোক থেকে, তাই শিশুর জন্য সৃষ্ট ছড়াগুলিতে নিয়মহীনতার রাজকীয় আধিপত্য। ছড়াগুলির মনস্তাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে কবির সচেতনতার পরিচয় পাওয়া যায়। ছড়াগুলিতে যে আমরা অসংলগ্ন চিত্রের পরিচয় পাই, রবীন্দ্রনাথ তার কারণ হিসেবে বলেছেন, শিশুদের কাছে কোনো কিছুই অসম্ভব বা অসঙ্গত নয়।
কবি যে মানব মনের বিভিন্ন স্তর ও ক্রিয়া সম্পর্কে সম্যক ওয়াকিবহাল ছিলেন তার পরিচয় পাওয়া যায় যখন তিনি বলেন, সহজ অবস্থায় আমাদের মানসকালে স্বপ্নের মতো যে সকল ছায়া এবং শব্দ যেন কোনো অলক্ষ্য বায়ু প্রভাবে দৈবচালিত হইয়া কখনো বিচ্ছিন্নভাবে বিচিত্র আকার ও বর্ণ পরিবর্তনপূর্বক ক্রমাগত মেঘ রচনা করিয়া বেড়াইতেছে, তাহারা যদি কোনো অচেতন পটের উপর নিজের প্রতিবিম্ব প্রবাহ চিহ্নিত করিয়া যাইতে পারিত, তবে তাহার সহিত আলোচ্য এই ছড়াগুলির অনেক সাদৃশ্য দেখিতে পাইতাম। কবি আরও বলেছেন, আমাদের মনের মধ্যে বিশ্বজগতের প্রতিবিম্ব ও প্রতিবিধান ছিন্ন বিচ্ছিন্নভাবে ঘুরিয়া বেড়ায়, তাহারা বিচিত্র রূপ ধারণ করে এবং অকস্মাৎ প্রসঙ্গ হইতে প্রসঙ্গান্তরে গিয়া উপনীত হয়। যেমন বাতাসের মধ্যে পথের ধূলি, পুষ্পের রেণু, অসংখ্য গন্ধ, বিচিত্র শব্দ, বিচ্ছিন্ন পল্লী, জলের নিকট, পৃথিবীর বাষ্প, এই আবর্তিত আলোড়িত জগতের বিচিত্র উৎক্ষিপ্ত উড্ডীন খণ্ডাংশ সকল সর্বদাই নিরর্থকভাবে ঘুরিয়া ফিরিয়া বেড়াইতেছে, আমাদের মনের মধ্যেও সেই রূপ। উদাহরণ হিসেবে একটি ছড়ার উল্লেখ করা যায়, যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা যাবেন শ্বশুরবাড়ি কাজীতলা দিয়ে। অতি পরিচিত এই ছড়াটির মধ্যে ভাবের পারস্পরিক সম্বন্ধ নাই। কতকগুলি অসংলগ্ন ছবি নিতান্ত সামান্য প্রসঙ্গসূত্র ধরে উপস্থিত হয়েছে। যমুনাবতী সরস্বতী যিনি হন আগামীকাল তার শুভ বিবাহ, কাজীতলা দিয়ে তাকে শ্বশুরবাড়ি যেতে হবে। কাজী ফুল যে কী জিনিস তা আমাদের জানা নেই। হঠাৎ কেন যে সীতারাম হাতের বলয় ও পায়ের নূপুর ঝুনঝুন করে নৃত্য আরম্ভ করেছে তার কারণ আমাদের অজ্ঞাত। আবার আমাদেরকে ত্রিপুর্ণীর ঘাটে নিয়ে আসা হলো। সেই ঘাটে দুটি রুই কাতলা মাছ ভেসে ওঠা আশ্চর্যের ঘটনা নয়। সেই দুটি মাছের একটিকে যে চুরি করেছে, রচয়িতা তার বোনকে বিবাহ করার স্থির সংকল্প করে বসলেন। বিবাহের লগ্নটির কোনো পঞ্জিকা মতেই প্রশস্ত নয়। ছড়ায় এরকম ঘটে থাকে। শিশু প্রকৃতিতে মনের শাসন নেই, জগৎ সংসার ও নিজের কল্পনাগুলি বিচ্ছিন্নভাবে আঘাত করে। একটার পর একটা চিত্র উপস্থিত হয়। ছড়াটি সংলগ্নতা নেই, কিন্তু ছবি আছে। কাজীতলা, ত্রিপুর্ণীর ঘাট এবং ওরবনের ঘটনাগুলি স্বপ্নের মতন অদ্ভুত এবং সত্য। রবীন্দ্রনাথ ছড়াগুলিকে আমাদের নিয়ত পরিবর্তনশীল অন্তরাকাশের ছায়া বলেছেন। আকাশের মতো আমাদের মন নিয়ত পরিবর্তনশীল এবং আমাদের সেই মনরূপ আকাশের ছায়া হলো ছড়াগুলি। তরল স্বচ্ছ সরোবরের জলে মেঘমুক্ত আকাশের ছায়ার মতো। পৃষ্ঠা ৭৬। প্রশ্ন ১০। আমি ছড়াকে মেঘের সহিত তুলনা করিয়াছি। উভয়ই পরিবর্তনশীল, বিবিধ বর্ণে রঞ্জিত, বায়ুস্রোতে যদিচ্ছ ভাসমান, দেখিয়া মনে হয় নিরর্থক। রবীন্দ্রনাথের উক্ত উক্তিটির তাৎপর্য আলোচনা করো। উত্তর: আলোচ্য উক্তিটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া নিবন্ধে। তিনি তার সংগৃহীত ছড়াগুলির বিচার বিশ্লেষণ প্রসঙ্গে উক্তিটি করেছেন। বাংলা লোকসাহিত্যের পরম সম্পদ এবং সর্বাধিক মূল্যবান বিষয় হল ছড়া। 19 শতকে বিশ্বব্যাপী লোকসাহিত্য চর্চায় প্রধানত বিভিন্ন উপাদান ও উপকরণ সংগ্রহের কাজই ছিল মুখ্য। 1301 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার পর সাহিত্য পরিষদ পত্রিকার প্রথম সংখ্যায় কবির ছেলে ভুলানো ছড়া শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হবার বহু আগে থেকেই কবি বাংলার বিভিন্ন স্থান থেকে ছড়া সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। উক্ত প্রবন্ধে তিনি তার সংগৃহীত ছড়াগুলির বিচার বিশ্লেষণ করেছেন। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, আমাদের ভাষা এবং সমাজের ইতিহাস নির্ণয়ের পক্ষে ছড়াগুলির বিশেষ মূল্য থাকিতে পারে, কিন্তু তাহাদের মধ্যে যে একটি সহজ স্বাভাবিক কাব্যরস, সেইটি আমার নিকট অধিকতর আদরণীয় বোধ হইয়াছিল। ছন্দবদ্ধ পদের যে বিশেষ আবেদন কবিতা অনুভব করেছিলেন, জল পড়ে পাতা নড়ে, এই শব্দ নিয়ে থেকেই কবির কাছে যা আদি কবির প্রথম পাঠরূপে প্রতিভাত হয়েছিল। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান ছড়াটি মোহমন্ত্ররূপে কবির চেতনাকে আচ্ছন্ন করেছিল। কবি পরিণত বয়সেও এর প্রভাব মুক্ত হতে পারেননি। এই বহু পরিচিত কবির শৈশবের মেঘদূত ছড়াটির জীবন্ত স্মৃতিকে স্মরণে রেখেই কবি লিখলেন, ও পারেতে বৃষ্টি আসে ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা,
বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। ছড়া সম্পর্কে কবির মূল্যায়ন তার সুগভীর রসানুভূতি ও অন্তর্দৃষ্টিরই পরিচয়। তার শৈশবকালীন স্মৃতি ও ছড়া বিশ্লেষণ ও আলোচনাকে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। রবীন্দ্রনাথ তাঁর ছড়া সংক্রান্ত আলোচনার ছড়ার বৈশিষ্ট্যগুলির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ছড়াগুলি অযত্ন রচিত চিত্রের সাম্রাজ্য, অসংলগ্ন ভাবকে মূলধন করে স্বপ্নের দ্বারা সৃষ্ট ছড়াগুলি স্বপ্নদর্শী শিশুদের উপভোগ্য। ছড়ার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অসামঞ্জস্যতা। নিয়মহীন এক স্বর্গলোক থেকে আবির্ভূত শিশুদের জন্য রচিত ছড়াগুলিতে নিয়মহীনতার রাজকীয় আধিপত্য। রবীন্দ্রনাথ ছড়াগুলিকে মেঘের সঙ্গে তুলনা করেছেন। উভয়ই পরিবর্তনশীল, বিবিধ বর্ণে রঞ্জিত, বায়ুস্রোতে যদিচ্ছ ভাসমান। নিছক ছন্দনির্মিত কৌশলকে আশ্রয় করে একই ছড়া নিত্য নূতন রূপে আত্মপ্রকাশ করে। দেশকাল পাত্রবিশেষে ছড়াগুলি প্রতিক্ষণে নিজেকে অবস্থার উপযোগী করে তুলছে। পৃষ্ঠা ৭৭। একই ছড়ার একাধিক পাঠান্তর ছড়ার প্রতিনিয়ত পরিবর্তনশীলতারই প্রমাণ করে। ছড়াগুলি কলা বিচার শাস্ত্রের নিয়মের অধীন নয়। মেঘও কোনো শাস্ত্র নিয়মের মধ্যে ধরা দেয়নি। মেঘ এবং ছড়া দুই শৃঙ্খলা মান্য করে না বলেই কবির বর্ণিত উচ্ছৃঙ্খল এই অদ্ভুত দুই পদার্থ চিরকাল মহৎ উদ্দেশ্য সাধন করে আসছে। মেঘ বৃষ্টিরূপে নেমে এসে পৃথিবীকে শস্য শ্যামলা করছে, আর অন্যদিকে ছড়াগুলিও শিশু হৃদয়কে প্রতিনিয়ত অভিষিক্ত করছে। মেঘ তার লঘুত্ব এবং বন্ধনহীনতা গুণে জগতের হিত সাধন করছে, অন্যদিকে ছড়াগুলি তাদের ভাবহীনতা, অর্থবন্ধন শূন্যতা এবং চিত্র বৈচিত্র্যের গুণে চিরকাল শিশুদের মনোরঞ্জন করে আসছে। কবি অত্যন্ত সার্থকভাবে ছড়াগুলির সঙ্গে মেঘের তুলনা করেছেন। প্রশ্ন ১১। রবীন্দ্রনাথ ছড়ার জগৎকে স্বপ্নের মতো সত্য বলেছেন। মন্তব্যটির তাৎপর্য বিষয়ে বিস্তৃত আলোচনা করো। প্রশ্ন ১২। ছড়ার স্বপ্ন জগৎ নিত্য স্বপ্নদর্শী বালকের নিকট তদাপেক্ষা অনেক অধিক সত্য। ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথের উক্ত উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। দুটি প্রশ্নেরই একই উত্তর। উত্তরটি পড়ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলেভুলানো ছড়া প্রবন্ধে আলোচ্য উক্তি করেছেন তাঁর সংগৃহীত ছড়াগুলির বিচার বিশ্লেষণ প্রসঙ্গে। ১৩০১ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা হবার পর সাহিত্য পরিষদ পত্রিকার প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথের ছেলে ভুলানো ছড়া প্রবন্ধটি প্রকাশিত হয়। অবশ্য এর অনেক আগে থেকেই কবি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছড়া সংগ্রহের কাজে ব্যাপৃত ছিলেন। রবীন্দ্রনাথ এবং তার অনুগামী ব্যক্তিদের ছড়া সংগ্রহের কাজের মধ্যে পার্থক্য হলো যে রবীন্দ্রনাথ ছড়া সংগ্রহ এবং সঙ্গে সেগুলির বিচার বিশ্লেষণ এই দুই ধারার প্রবর্তন করেছিলেন। অন্যদিকে তার অনুগামী সংগ্রাহকেরা শুধুমাত্র সংগ্রহই করে গেছেন। রবীন্দ্রনাথের ছড়া সম্পর্কিত সরস আলোচনাই অন্যদের ছড়া সংগ্রহের কাজে অনুপ্রেরণা জুগিয়েছিল। রবীন্দ্রনাথ ছড়ার প্রতি আকৃষ্ট হবার কারণগুলি উল্লেখ করেছেন। ছড়ার সঙ্গে কবির বাল্যস্মৃতি জড়িত থাকাই কবির ছড়ার প্রতি আকৃষ্ট হবার অন্যতম কারণ। এছাড়াও ছড়ার কাব্যরস, মাধুর্য, অসংলগ্নতা, চিরত্ব, অনায়াস রচনাকৌশল, ছড়া আবৃত্তিকারিণী স্নিগ্ধ সুরের উপস্থিতি, চিত্রধর্মিতা এবং ছন্দ কবিকে মুগ্ধ করেছিল। ছড়ার কাব্যরসে কবি অভিষিক্ত হয়েছিলেন। ছড়া সম্পর্কে কবির আলোচনা বিশেষভাবে রসকেন্দ্রিক। কবি বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান ছড়াটিকে শৈশবের মেঘদূত বলেছেন। ছড়াটি মোহমন্ত্ররূপে কবির চেতনাকে যে কত দূর আচ্ছন্ন করেছিল তার প্রমাণ পাওয়া যায়। কবি ৩৪ বছর পরেও সেই প্রভাব থেকে মুক্ত হতে পারেননি। কাব্যরসের ভিত্তিতে আলোচনার কাঠামোটিকে সাজালেও তার লোকসংস্কৃতি তথা ছড়া বিশ্লেষণ ও আলোচনায় বিজ্ঞানসম্মত আলোচনাকে বাদ দেয়া হয়নি।
কবি ছড়ার জগতের প্রসঙ্গে স্বপ্নদর্শী বালকের কথা বলেছেন। তিনি বলেছেন, অনেক দার্শনিক পণ্ডিত প্রত্যক্ষ জগৎটাকে স্বপ্ন বলিয়া উড়াইয়া দিয়াছেন, কিন্তু সেই পণ্ডিত স্বপ্নকে উড়াইতে পারেন নাই। প্রবল যুক্তির দ্বারা সত্যকে অস্বীকার করা সহজ, কিন্তু স্বপ্নকে অস্বীকার করিবার জো নাই। স্বপ্নের সত্যতা সত্য অপেক্ষাও সত্যতর। যদি আর কিছু নাও থাকে, তবু স্বপ্ন তো আছে। অবচেতন মনের প্রতিফলন হলো স্বপ্ন। সতত সক্রিয় মানব মনের অজান্তে সূক্ষ্মভাবে ছাপ ফেলে যায় নানান জাগতিক বিষয়। স্বপ্ন কথাটির সঙ্গে আনুষঙ্গিক বিজ্ঞানসম্মত তত্ত্বটি এসে যায়। পৃষ্ঠা ৭৮। ছড়ার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য চিত্তধর্মিতা। ছড়াগুলিকে বিশ্লেষণ করলে মনে হয় যেন চিত্রের সাম্রাজ্য। চিত্রগুলি সব অযত্ন রচিত। চিত্রগুলি শুধুমাত্র অপরিণত ও বৈষয়িক বুদ্ধিশূন্য শিশুদের কাছেই জীবন্ত রূপ পরিগ্রহ করে তা নয়, বৈষয়িক বুদ্ধিসম্পন্ন পরিণত মানুষ এর কাছেও চিত্রগুলির আবেদন অনেকখানি। এইসব ছড়ার চিত্রগুলি অযত্ন রচিত, চিত্রগুলি স্বপ্ন দ্বারা সৃষ্ট। ছড়ার জগতে ভাবের ধারাবাহিকতা রক্ষার প্রয়াস নেই। কতকগুলি অসংলগ্ন ভাবকে নিয়ে ছড়াগুলির সৃষ্টি। ছড়াগুলির বৈশিষ্ট্য হল ভাবের অসামঞ্জস্যতা। বালকচিত্তে একটির পর একটি ভাবের সৃষ্টি হতে থাকে। নিয়মহীন স্বর্গলোক থেকে আবির্ভূত শিশুর জন্য রচিত ছড়াগুলিতে নিয়মহীনতার আধিপত্য লক্ষ্য করার মতো। কবি উদাহরণস্বরূপ যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে এই অতি পরিচিত ছড়াটির উল্লেখ করেছেন। ছড়াটির মধ্যে ভাবের পরস্পর সম্বন্ধ নাই। কতকগুলি অসংলগ্ন ছবি ছড়াটির মধ্যে উপস্থিত হয়েছে সামান্য একটি প্রসঙ্গে। যমুনাবতী সরস্বতী যেই হন, আগামীকাল তার বিবাহ এবং কাজীতলা দিয়ে তাকে শ্বশুরবাড়ি যেতে হবে, কথাটি যথেষ্ট প্রাসঙ্গিক। বিবাহের কোনো রকম আয়োজন ইত্যাদির কোনো পরিচয় ছড়ার মধ্যে নেই। কাজী ফুল যে কী ফুল তাহা আমাদের অজানা। হঠাৎ মাঝখান থেকে সীতারাম কেন যে হাতের বলয় এবং পায়ের নূপুর ঝুমঝুম করে নৃত্য আরম্ভ করে দিল, তার বিন্দু বিসর্গ কারণ জানা নেই। আলোচনার প্রলোভন অবশ্য নৃত্যের কারণ হতে পারে। আকস্মিক নৃত্য থেকে ভুলিয়ে ত্রিপুণ্যির ঘাটে নিয়ে যাওয়া হলো। সেখানে দুটি মাছ ভেসে ওঠা আশ্চর্যের কিছু নয়। সেই দুটি মাছের একটি যে লোক নিয়ে গেছে, তার বোনকে শুধুমাত্র ওর ফুল দিয়েই বিয়ে করার প্রতিজ্ঞা করে বসলেন রচয়িতা। শিশুর জগৎ যেহেতু স্বপ্নের, সেজন্য যৌক্তিকতা ও সম্ভাব্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। প্রশ্ন ১৩। ছড়ার ভিতর প্রকৃতপক্ষে রচয়িতার মনোভাব শেষ পর্যন্ত থাকে না। রচয়িতাও স্বনামে গড় হাজির। রং রূপ সহ সর্বজনীন চিত্রই সেখানে মুখ্য হয়ে ওঠে। মন্তব্যটির যথার্থতা বিচার করো। উত্তর। আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে। ১৩০১ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত বঙ্গীয় সাহিত্য পরিষদের মুখপত্র সাহিত্য পরিষদ পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে কবি তাঁর সংগৃহীত ছড়াগুলির বিচার বিশ্লেষণ করেছেন। রবীন্দ্রনাথ তাঁর কবি মানুষের ধর্মগুণেই ছড়ার অন্তর্ভুক্ত কাব্যরস, মনস্তত্ত্ব, পশ্চাৎপট সম্পর্কে পাঠকের কৌতূহল এবং পণ্ডিত সমাজের মনোযোগ আকর্ষণ করে চিরস্মরণীয় পথিকৃতের ভূমিকা পালন করে গেছেন। শৈশব থেকে বাংলার মৌলিক ছড়াগুলির অকৃপণ সাহচর্য পেয়েছিলেন রবীন্দ্রনাথ। পাঠ্যপুস্তকের পাতায় বাড়ির পুরনো কর্মচারীর অনর্গল দ্রুত আবৃত্তিকৃত বা সঙ্গীত শিক্ষকের কণ্ঠে বহু বিচিত্র ছড়া নতুন নতুন রসে ও রূপে বালক রবীন্দ্রনাথের মানসলোকে প্রতিভাত হয়েছে। পরিণত বয়সেও যে স্মৃতি তার পক্ষে ভোলা সম্ভব হয়নি। শৈশবে শোনা ছড়াগুলির কোনোটিকে বলেছেন শৈশবের মেঘদূত, আবার কোনোটিকে আদি কবির ছড়ার সঙ্গে আবৃত্তিকারিণীর। আবার পড়ছি। শৈশবে শোনা ছড়াগুলির কোনোটিকে বলেছেন শৈশবের মেঘদূত, আবার কোনোটিকে আদি কবির প্রথম কবিতা। ছড়ায় কাব্যরস, মাধুর্য, অসংলগ্ন বর্ণনার সৌন্দর্য, অনায়াস রচনা কৌশল, ছন্দনির্মিত কৌশল, ছড়ার সঙ্গে আবৃত্তিকারিণীর স্নিগ্ধ সুরের উপস্থিতি, চিত্রধর্মিতা কবিকে মুগ্ধ করেছিল। ছড়ার কাব্যরসে কবি অভিষিক্ত হয়েছিলেন। কবি অসংখ্য দৃষ্টান্ত দিয়ে ছড়া সম্পর্কে তার উপলব্ধিকে ব্যাখ্যা করেছেন। অসংলগ্ন বর্ণনার সৌন্দর্য বলতে তিনি যে বহুল পরিচিত বাংলা ছড়াটির অবতারণা করেছেন সেটি হল যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা যাবেন শ্বশুরবাড়ি কাজীতলা দিয়ে। পৃষ্ঠা ৭৯।
কোনো কোনো ছড়াতে আকাশের গ্রহ উপগ্রহকেও আহ্বান করা হয়েছে, যেমন আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। কোথাও ভাষা ও ব্যাকরণগত ত্রুটি ধরা পড়েছে, যথা গুণবতী ভাই আমার মন কেমন করে। রবীন্দ্রনাথ ছেলে ভুলানো ছড়া প্রবন্ধের দ্বিতীয় পর্যায়ে ভূমিকা সহযোগে মোট ৮১টি সংগৃহীত ছড়া প্রকাশ করেন। ভূমিকাতে তিনি ব্যক্ত করেছেন যে ছেলে ভুলানো ছড়ার মধ্যে যা পাওয়া যায় তার নাম দেয়া যায় বাল্যরস। ছেলে ভুলানো ছড়ার এক জায়গায় রবীন্দ্রনাথ বলেছেন, এই সকল ছড়ার মধ্যে একটি চিরত্ব আছে, কোনোটির কোনো কালে রচয়িতা ছিল বলিয়া পরিচয় মাত্র নাই। আধুনিক সমাজতত্ত্ববিদগণ এই একই মন্তব্য করে থাকেন। তাঁরা বলেন, লোকসাহিত্যের কোনো কালেই কোনো রচয়িতা থাকে না। ফরাসি সমাজতত্ত্ববিদ ডার্খেম সার্বিকভাবে জনসমাজকেই লোকসাহিত্যের জনক বলেছেন। ডার্খেম বলেছেন, লোকসাহিত্য ব্যষ্টির পরিবর্তে সমষ্টির সৃষ্টি, অর্থাৎ কালেকটিভ ক্রিয়েশন অফ দিস ফোক। ব্যষ্টির পরিবর্তে সমষ্টির সৃষ্টি লোকসাহিত্যের উপাদানগুলির মধ্যে ছড়ার ক্ষেত্রেই সার্থকভাবে প্রযোজ্য। রবীন্দ্রনাথ আরও বলেছেন যে লোকসাহিত্য কোন সনের কোন তারিখে কোনটা রচিত হয়েছিল এমন প্রশ্ন কারোর মনে উদয় হয় না। লোকসাহিত্যের সংজ্ঞা দিতে গিয়ে পাশ্চাত্য সমাজতত্ত্ববিদগণ বলেন, আ ফোক সং ইভলভস গ্র্যাজুয়ালি অ্যাজ ইট পাসেস থ্রু দ্য মাইন্ডস অফ ডিফারেন্ট ম্যান অ্যান্ড ডিফারেন্ট জেনারেশনস। চিরত্ব ছড়াগুলির একটি প্রধান বৈশিষ্ট্য। সচেতন প্রয়াসে সৃষ্ট সাহিত্য অনায়াসে বিস্তৃতির অতল গহ্বরে নিমজ্জিত হয়, সেক্ষেত্রে অসচেতন প্রয়াসে সৃষ্ট ছড়াগুলি চিরন্তনত্বের অধিকারী। এটাই বিস্ময়ের ব্যাপার। ছড়ার এই চিরত্বের প্রসঙ্গে কবি ছড়াগুলির কামচারিতা অর্থাৎ চলমানতা এবং কামরূপধারিতা অর্থাৎ চলমানতাকে ধরে রাখার গুণের কোয়ালিটির কথা বলেছেন। এই চিরত্ব বৈশিষ্ট্যের জন্যই একটি ছড়ার একাধিক পাঠান্তর পাওয়া যায় অঞ্চলভিত্তিক। ছড়াগুলিতে তাই বাংলার বিভিন্ন উপভাষার নিদর্শন বিদ্যমান। একই ছড়ার ভিন্ন ভিন্ন পাঠান্তরের কোনোটিই বর্জনীয় নয়। ছড়ার রচয়িতা অনুসন্ধান প্রসঙ্গে বলা যায় যে, কবে কোন মা তাঁর শিশুকে ঘুম পাড়াতে, দুধ খাওয়াতে, আদর করতে অনায়াসে একটি ছড়া তার কণ্ঠ থেকে নিঃসৃত হয়েছিল, যা শুনে আবৃত্তি করে পাশের বাড়ির মা তার ছেলেকে ঘুম পাড়ালেন বা দুধ খাওয়ালেন বা আদর করলেন। এইভাবে মুখে মুখে পুনরাবৃত্তির মাধ্যমে সমাজে ছড়া চালু হয়ে গেল। যে মায়ের মুখ থেকে প্রথম বেরিয়েছিল ছড়াটি, তার নাম চাপা পড়ে গেল। কালক্রমে ছড়াটি হয়ে গেল সমাজের সম্পত্তি। কবিতাই বলেছেন, ছড়াটি চিরত্বের জন্য পরিবর্তিত হতে হতে দেখা যায় রচয়িতার মনোভাবের পর্যন্ত পরিবর্তন ঘটে গেছে।